দেশের বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে আজ আবরার ফাহাদ ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছে। তিনি 2019-এর 30শে সেপ্টেম্বর তার ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, কে বলেছে ভারত আমাদেরকে কিছু দেয়নি? এই যে আমরা 500 টন ইলিশ দিয়েছি, তারা সাথে সাথে আমাদেরকে ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। এবার আমরা খুব বেশি পরিমাণে পানি খাবো এবং ইলিশ পালবো। আগামী বছর তাদেরকে আমরা 101 টন ইলিশ দিব ইনশাআল্লাহ। এই লেখাটি একটা দলের পছন্দ হয়নি। তাদের অপছন্দ হওয়াতে তারা তার উপর চরমভাবে আক্রমণ করেছে এবং সর্বশেষ তাকে শহীদ পর্যন্ত করেছে। যারা তাকে শহীদ করেছে, যে দলটি, তাদের দাবি ছিল ভারত হচ্ছে আমাদের বন্ধু, কেন বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের কথা লিখবে? কিন্তু বাস্তবে যদি আমরা লক্ষ্য করি, ভারত আসলে আমাদের বন্ধু না। যদি বন্ধুই হতো তাহলে তারা বন্ধুত্বের প্রমাণ দেখাতেন, কিন্তু বারবার তারা বন্ধুত্বের প্রমাণে ব্যর্থ হয়েছে। বরং তারা হচ্ছে স্বার্থপর। নিজ দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের দেশের বিভিন্নভাবে তারা কৌশল করে তাদের স্বার্থটা একটা দলের মাধ্যমে উদ্ধার করেছে, এতটুকু। এর বাস্তব প্রমাণ হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন, 24-এর স্বাধীনতার পর যখন মানুষ তাদের অধিকার হারিয়ে ফেলেছিল, তখন মানুষ অধিকার রক্ষার জন্য দেশে আন্দোলন করেছে, দেশের সরকারকে বিদায় করেছে। সে সময় তারা একটা ষড়যন্ত্র শুরু করে দিল। এই বন্ধু রাষ্ট্র যখন আমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তারা পাশে দাঁড়ায়নি, বরং তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিল। তাদের প্রথম ষড়যন্ত্র ছিল তাদের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এই ধরনের একটা আওয়াজ উঠিয়ে দেওয়া। তারা সে আওয়াজটা উঠালো এবং তাদের সংবাদকর্মী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো, এমনকি সংসদে পর্যন্ত এ নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করেছে। কিন্তু যারা বাংলাদেশে আছে এবং সংখ্যালঘুরা আছেন, হিন্দু ভাইয়েরা আছেন, তারা নিজেরা বলছে আমরা তো কোনো আক্রমণের শিকারই হলাম না, অথচ সেখানে কিন্তু বিভিন্নভাবে আক্রমণের কথা তুলতেছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং মা বোনদেরকে ধর্ষণ পর্যন্ত করা হচ্ছে। এই ধরনের একটা আওয়াজ তারা তুলেছিল। কিন্তু যখন তাদের রিপোর্ট দল এখানে এসে দেখলো এবং সরেজমিনে যায় দেখলো যে তারা না, আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরং মাদ্রাসার ছাত্র, স্কুল ছাত্র এবং সাধারণ জনগণ তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। তারা সম্পূর্ণ সেফটি দিচ্ছিল, যেখানে অন্যান্য সাধারণ মানুষরাও এত সেফটি দিচ্ছিল না, তারা যতটুকু নিরাপদে ছিল। তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেল। তারা এবার নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিল, কিভাবে বাংলাদেশের মানুষকে, তাদের এই জয়কে নস্যাৎ করা যায়, আরেক ধরনের ষড়যন্ত্র শুরু করে দিল। এবার তারা বিভিন্ন ধরনের যে বাদগুলো আছে সেগুলো ছাড়া শুরু করে দিল। দেখুন, একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যখন চুক্তি থাকে, তখন তাদেরকে পূর্বে নোটিশ দিতে হয় যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। কিন্তু ভারত কোনো ধরনের নোটিশ ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দিল, ফলে পূর্বাঞ্চলের মানুষগুলো পানিবন্দী হয়ে গেল। তারা কেমন পানিবন্দী হলো দেখুন, 3 তলা পর্যন্ত পানি উঠে গেছে। সেখানে বৃদ্ধ, পুরুষ, নারী এবং গর্ভবতী মায়েরা পর্যন্ত আছে, সংখ্যালঘুরা পর্যন্ত আছে। যেখানে কিছুদিন আগেও তারা সংখ্যালঘুদের জন্য কত চিৎকার করলো, সেখানে সংখ্যালঘুদের মন্দির পর্যন্ত তারা ডুবিয়ে দিয়েছে পানি ছেড়ে। এই যে বললাম না, তারা শুধুমাত্র স্বার্থের জন্য লড়েছে, আর কিছুর জন্য না। স্বার্থের জন্য তারা মাত্র বন্ধুত্বের ছলনা করেছে। কিন্তু এবার পানি ছেড়ে তারা মনে করেছে যে এই জয়কে তারা নস্যাৎ করবে, ধূলিসাৎ করে দিবে। বাস্তবে তা কখনোই সম্ভব না। কারণ স্বাধীনতার পরবর্তীতে তারা যে ষড়যন্ত্র করেছিল সংখ্যালঘুদের আওয়াজ তুলে, সেখানে সবাই সম্মিলিতভাবে সেটাকে নিরাপত্তার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে আমাদেরকে ঠেকানো কোনোভাবে সম্ভব নয়। ঠিক তেমনিভাবে আজকে যারা ফারাক্কার বাঁধ খুলে দিয়ে, বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানির মাধ্যমে মারার চেষ্টা করছে, তাদের সে স্বপ্ন শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ, সর্বসাধারণ সকলেই একজোট হয়ে এই পানিবন্দী মানুষদের জন্য সাহায্য, সহযোগিতা এবং তাদের জন্য দোয়ায় লিপ্ত আছেন। সুতরাং আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিব না, কোনোভাবেই তাদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা আমাদের এই বিজয়টাকে কিভাবে ধরে রাখতে পারি, সেজন্য আমাদের সর্বাত্মক চেষ্টার প্রয়োজন।